প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি এটা আমার 3 নম্বর ভিডিও। এর আগে আমি আরও 2টা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওগুলো ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর। আজকেও আমি যে ভিডিওটা করবো এটাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আগে তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টারে অনেকগুলো অংশ থাকে। এর মধ্যে যেমন আমি গত ভিডিওতে বলেছিলাম। তো আজকে এই ভিডিওতে আমরা এর আগে যে দুইটা করেছি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা করেছি এবং দ্বিতীয় ভিডিওতে ছিল অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। আজকে আমরা করবো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। তার আগে আমি জানি অ্যাসার্টিভ সেন্সটা কি। তোমরা জানো অ্যাসার্টিভ সেন্স হচ্ছে কোনো কিছু বর্ণনা করে, যে কিছু ধরো ফ্যামিলি ঘুরছে, আমি পড়াচ্ছি, তোমরা পড়ছো, এগুলো কি কোনো একটা অবস্থায় বর্ণনা প্রকাশ করছে, কারণ বর্ণনা প্রকাশ করছে। আবার এক্সক্লেমেটরি সেন্স কাকে বলে? যেটা দ্বারা কি প্রকাশ করে? মনের আবেগ বা বিস্ময় প্রকাশ করে। ঠিক আছে, মনের আবেগ বা বিস্ময় প্রকাশ করে। তো এখানে একটু তথ্য দিয়ে দিচ্ছি। আমি গত ভিডিওগুলো আমি চেষ্টা করছি ইংলিশে করার জন্য, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট ফোন করেছে যারা বলছে যে এটা বাংলায় নেওয়ার জন্য। কারণ আমাদের এখানকার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে হয়তো 70% স্টুডেন্ট ইংলিশ বুঝবে, কিন্তু 30% স্টুডেন্ট একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমরা আবার ক্লাসগুলো যখন আমাদের লাইভ মানে সরাসরি ক্লাসে আমরা যে ক্লাসগুলো পড়াই সেটাকে আমরা ইংলিশ করি এবং সেখানে কোনো স্টুডেন্ট যদি না বুঝে সাথে তারা হাত ধরে আমরা সেটা বুঝিয়ে দিই, সেটা সুযোগ আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হয়তো কমেন্টে লিখবে, আরেকবার রিভিউ করতে হবে এবং সেটা কিছু প্রবলেম তৈরি হয়। তো আমাদের এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে বা এই অনলাইন ক্লাসের উদ্দেশ্য হচ্ছে সব ছাত্রদের বুঝতে পারে। একটা সকল ছাত্র 100% ছাত্র যেন বুঝতে পারে। তারা কারণ এই ক্লাসটা এখন তাদের উপর তারা এটার উপরে এখন নির্ভরশীল। তো সেক্ষেত্রে আমাকে এই ক্লাসটা একটু বাংলায় নিতে হচ্ছে। তো এবং আমি আশা করবো যে এটা সবাই বুঝতে পারবে এবং এটা তোমরা ভালো করে ক্লাসটা তোমার জন্য উপকার আসবে এটা। কারণ 30% যদি না বুঝে তাহলে ভিডিও করার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু ভিডিওটা সবার জন্য। তো এখানে একটু কথা করে রাখি, আমরা আজকে যে শিখবো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। তো সেখানে আমরা কীভাবে অ্যাসার্টিভ সেন্স থেকে এক্সক্লেমেটরি পড়তে হয় সেটা আমি স্ট্রাকচার ধরে ধরে আমি শিখে দেব। তো আমি আগেই লিখে রেখেছি, কারণ তাহলে আমার সুবিধা হতে কি ভিডিওটা ল্যাগ কমে যাবে। তো কারণ লিখতে অনেক সময় লাগতো। তো আমি একটা রুল ধরে এক পাশে আমার স্ট্রাকচার দেওয়া আছে, আমি এই পাশে রুলগুলো ধরে ধরে তোমাকে এক্সাম্পল সব বুঝিয়ে দিব। এটা তোমাদের জন্য খুব উপকার আসবে। তো প্রথমে তোমরা স্ট্রাকচারগুলো দেখে নাও। আচ্ছা, আশা করি দেখতে পেরেছো। তো আমি স্ট্রাকচার 1 এ যদি যাই, সেখানে লেখা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ASS। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি করছি। তো সেখানে স্ট্রাকচারে কি দেওয়া আছে? সাবজেক্ট প্লাস A/N প্লাস VERB প্লাস এক্সটেনশন। এখন এই যে বাক্যটা আর এই যে স্ট্রাকচারটা আছে, এটা যদি আমি এক্সক্লেমেটরি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? এই ধরনের ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে ভাব বা ওয়ার্ড দিয়ে করতে হবে। ঠিক আছে, আমি স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে খেয়াল করো, সাবজেক্ট প্লাস A/N, এটা আমি ব্র্যাকেটে দিয়েছি। ব্র্যাকেটে দেওয়ার অর্থ হচ্ছে যে এর কারণ হচ্ছে খেয়াল করবে সব জায়গায় A বা N থাকবে আমার কোনো কথা নেই। এই জন্য এটা ব্র্যাকেট দেওয়া হয়েছে। প্লাস হচ্ছে কি ভেরিয়েবল গ্রেড, কিছু কিছু জায়গায় ভেরি থাকবে, কিছু জায়গায় গ্রেড থাকবে। ঠিক আছে, প্লাস এক্সটেনশন বাকি অংশগুলো থাকে। এরপর আমরা এক্সটেনশন করব, হাফ বা ওয়ার্ড দিব এবং ওয়ার্ডের সাথে A বা N বসবে। ঠিক আছে, থাকলে বসবে, না থাকলে নাই। প্লাস যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে সেটা, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাইন অফ এক্সক্লেমেশন। এবং আমরা দেখতে পাচ্ছি বাক্য কি আছে? সাইন অফ এক্সক্লেমেশন, আর যেটা মিন করে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি স্ট্রাকচার অনুসারে। তোমরা আমি যে উদাহরণটা দেব সেটাকে তোমরা আবার স্ট্রাকচারে মিলিয়ে নাও। আমি স্ট্রাকচার 1 থেকে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেব। আমি ফার্স্ট যে উদাহরণটা দিলাম, ইউ আর এ গ্রেটফুল। তুমি দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি
তুমি অনেক সে উদাহরণ দিলাম, ইউ আর গ্রেটফুল, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ কি আমাদের অ্যাসার্টিভ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, হ্যাঁ, প্লাস ভার্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব আছে, আমার স্ট্রাকচারের সাথে মিলে যায়। তো এবার যদি এই ধরনের ক্ষেত্রে যদি আমরা সেটাকে এক্সপ্লেন করতে যাই তাহলে কি হবে? আমরা সুন্দর উক্তি দিয়ে হাউ বা হোয়াট দিই, কিন্তু এখানে আমরা কি শুরু করব এটা একটু মাথায় রাখবেন। এটা যারা অনেক প্র্যাকটিস করে তারাও বুঝতে পারে। আর সহজে বোঝার জন্য তুমি যখন দেখবে যে আর্টিকেল আছে এবার ক্যান থাকবে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তুমি এটাকে কি করবে? হোয়াট দিয়ে শুরু করবে। তো আমি দিলাম হোয়াট, প্রথমেই হাউ বা হোয়াট, তো আমি হোয়াট দিলাম হোয়াট, এবং এরপরে বলেছে কি বসবে? এ অথবা এন। এখন আমি কি বসাবো? এ না এন বসাবো। এখন আমার আসবে কি এ বাই এন পরে আমার কি আসবে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসবে। এখানে আসবে কি আছে? ফুল। এটাকে আমরা আগে বলবো। এখন ফুলটা হচ্ছে, ফুলটা কি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে এবং তার আগে অবশ্যই এই বসবে, তাহলে হোয়াট অফ ফুল। তারপর হচ্ছে কি বলবে? সাবজেক্ট। সাবজেক্ট আছে কি? ইউ, এবং এরপরে ভার্ব আছে আর। দেখতে পাচ্ছ ভার্ব আছে কি? আর, ভার্ব, এবং এখানে ভার্ব আছে আর। তাহলে হোয়াট এর ফুল ইউ আর। এবং এই বাক্যের শেষে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে সাইন অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন। এবং সেটার নাম সেটা হচ্ছে কি? তাহলে আমি কি বসালাম? হোয়াট এর ফুল ইউ আর। বুঝে গেল? বা আমি যদি আরেকটা উদাহরণ দিই, মানে একটা বাক্য দিই, যেরকম যে দ্য হর্স runs very fast. The horse runs very fast. ঘোড়াটি অনেক দ্রুত দৌড়ায়। আচ্ছা, এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, এখানে কিন্তু কোনো আর্টিকেল নেই, কারণ আমি আর্টিকেল দিয়েছি ব্র্যাকেট। যদি আর্টিকেলটা অপশনাল ছিল, ঠিক আছে, বাক্য অর্থ বুঝে বা সেন্টেন্স বুঝে বসাতে হবে, সেখানে এখানে আমাদের বসানোর দরকার নেই। তো দ্য হর্স রানস, যেমন আগে বলেছিলাম ভার্ব আর, এটা হচ্ছে কি? রানস, মেইন ভার্ব বসানো ক্লাস। তারপর আমার ভিডিও গ্রেড বসানো ক্লাস হচ্ছে টেস্ট ফার্স্ট। তো এইটা কি বাক্যের মধ্যে আমরা যখন দেখব যে এটাকে আমরা যদি কি করি, এক্সক্লেমেশন সেন্টেন্স করি, তাহলে আমরা কিভাবে শুরু করব? প্রথমেই আমরা হাউ দিয়ে শুরু করব। কিভাবে শুরু করব? হাউ দিয়ে শুরু করব। বসালাম হাউ, হাউ, তারপরে হাউ ফাস্ট, তারপর সাবজেক্ট দ্য হর্স, হাউ ফাস্ট দ্য হর্স, তারপর ভার্ব রানস, and at the end of the sentence we should use the sign of exclamation. The how fast the horse runs. How fast the horse runs. তো আশা করি বুঝতে পেরেছো, আমি দুইটা এক্সাম্পল দিয়েছি। এরকম আরো উদাহরণ হতে পারে, আর অনেক উদাহরণ হতে পারে। আমি যদি বললাম the field is very big, আমাদের স্কুলের সামনে একটা ফিল্ড আছে, মাঠ আছে। The field is very big, তাহলে আমরা কি করব? How big the field is. How big the field is. ওকে, তাহলে আমরা এই ধরনের এক্সাম্পলটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? আমরা যে স্ট্রাকচার আছে স্ট্রাকচার আমরা এক্সাম্পল দিয়েছি, এরকম আরো অনেক এক্সাম্পল দিতে পারো, ঠিক আছে? ধরো এখন এই রুমে আর কেউ নেই, তাহলে আমি কি বলবো? ধরুন এই রুমটা অনেক শান্ত, বা এখন স্কুল কম্পাউন্ডের স্টুডেন্ট যেহেতু নাই, আগে অনেক কোলাহল ছিল, সব ছাত্র আসতো, এখন খুব শান্ত, ঠিক আছে? দ্য স্কুল কম্পাউন্ড ইজ ভেরি কোয়াইট। দ্য স্কুল কম্পাউন্ড ইজ ভেরি কোয়াইট মানে অনেক শান্ত, স্যাড বলে। তাহলে আমরা এটা যদি আমরা এক্সপ্লেন করি তাহলে কি হবে? হাউ দিয়ে বললাম, হাউ কোয়াইট দ্য স্কুল কম্পাউন্ড ইজ। তাহলে আমরা এরকম অসংখ্য এক্সাম্পল দিতে পারবো, ঠিক আছে? হি ইজ ভেরি স্ট্রং, হাউ স্ট্রং হি ইজ। হ্যাঁ, এরকম যা আছে দিতে পারো।
তাহলে আমি এখন স্ট্রাকচার নাম্বার 2 তে যাব। দুই নম্বর স্ট্রাকচারটা কি নিয়ে লেখা আছে? লেখা আছে, তুমি দেখে নাও তাহলে ভালো হবে। আমি যদি বলছি সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট প্লাস উইশ প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস হ্যাড অবলিক কুড অবলিক ওয়্যার প্লাস এক্সপ্রেশন। তোমার এখানে দুইটা সাবজেক্ট, দুইটা প্রজেক্ট আছে। আই মানে সাবজেক্ট প্লাস উইশ, যেমন আই উইশ, হি উইশ বা যা ইচ্ছা দিতে পারে। হ্যাঁ, এভরিবডি উইশেস, অনেক কিছু দিতে পারে। তো আমি এখানে কি দিলাম যে সাবজেক্ট প্লাস উইশ প্লাস অ্যানাদার ক্লজ। কারণ আমরা যদি বলি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্লজ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্লজ? Clause is a group of words where there must be a subject and a finite verb. There must be a subject and a finite verb. So here subject plus wish, wish is a verb, it's a finite verb, that's why it's a clause. Then another clause, second subject plus had oblique could oblique where. So subject plus had is a verb, could is a verb, and where is also a verb. So another clause plus extension. So here we see two clauses. We see what? Two clauses here. আমরা দুটি ক্লজ দেখতে পাচ্ছি এখানে। এই ধরনের ক্ষেত্রে উইশ সাবজেক্ট প্লাস উইশ প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস হ্যাড অবলিক কুড অবলিক ওয়্যার প্লাস এক্সটেনশন এরকম থাকে, তাহলে আমরা সেটা কিভাবে করব? আমরা এটাকে তিন ভাবে করতে পারি। হ্যাঁ, we can change this assertive sentence into expression in three ways. আমরা তিন ভাবে করতে পারি। Three way we can change. So number one, we can use if. We can use if to change it into explanatory, and then would that, and then would that. We can also use would that. And another one is could oblique where oblique had. I mean, if you get could oblique where oblique had in second clause, then we can use that before the subject. Okay, let's go to the examples and then it will make you understand it. You'll understand better. So an example, I wish I were a bird. An example. Subject and wish and subject plus were plus extension. So here what do you see? Subject I oblique wish plus I oblique were. So I wish I were a bird. So look at the structure. You can the median of the structure below. Okay, so subject plus wish, and then using this আমরা এটাকে কিভাবে কি করব? এক্সটেন্ড। আমি প্রথমে বলেছি আমরা কিভাবে করতে পারবো, ইফ দ্বারা করতে পারবো অথবা উড দ্বারা দিয়ে করতে পারবো। ঠিক আছে, আমি যদি আই উইশ এর পরিবর্তে কি বসাবো, ইফ অথবা উড দ্বারা দিলাম ইফ। If. Okay? I wish I were. So, আমরা I wish to কি করব, if এবং বাকি অংশ বসিয়ে দেব। সেটা কি হবে? If I were a bird. If I were a bird. And at the end of the sentence, we must put what? Sign of exclamation. আমরা I wish to কি করব, if এবং বাকি অংশ পুরো বসিয়ে দেব। তাহলে I wish I were a bird. If I were a bird. বা আমি যদি ইফ না বসিয়ে যদি উড দ্যাট ব্যবহার করি তাহলে সেটা কি হবে? আই বসিয়ে কি বসাবো? উড দ্যাট আই উইল বাই। আমি তোমাদের একটু কথা বলে নিচ্ছি, এই পড়াগুলো কিন্তু ক্লাস 6 থেকে শুরু হয়েছে। তো এগুলো আমি অনেক ব্যাখ্যা করার প্রয়োজন নেই, তোমরা কলেজে পড়া একাদশ শ্রেণীর একটা ক্লাস, কিন্তু সমস্যা হচ্ছে এটা একাদশ ট্রান্সফরমেশন মানে হচ্ছে সব ক্লাসে আসবে।
ঠিক আছে? তো একটু জাস্ট রিভিউ করে নেবো তোমরা, এত এক্সপ্রেশন দরকার নেই, কারণ তোমরা সেই ক্লাস 6 থেকে পড়ে এসছো বা 7 থেকে পড়ে এসছো। সো এখানে আমি কি করলাম, আমি ইফ ব্যবহার করতে পারি, আবার যেটা ব্যবহার করতে পারি। আর একটা জিনিস মাথায় রাখবে, আমি তিনভাবে বলেছি, তিনভাবে করে সেটা হচ্ছে সেকেন্ড যে সাবজেক্টটা আছে বা দ্বিতীয় যে ক্লজটা, সেকেন্ড ক্লজে যে আছে, কারণ সেটা যদি তোমার হ্যাড লেখা আছে, কুড ওয়্যার হ্যাড ব্যবহার করে করা যায়। যদি আমি যে যেটা দেওয়া থাকবে হ্যাড থেকে হ্যাড, কুড থেকে কুড, ওয়্যার থেকে ওয়্যার, যেটাই থাকবে যেটাই আমি সেটাকে ব্যবহার করে রেকর্ড করব। তো এখানে তিনটা ভাষা ওয়্যার দেওয়া আছে, আর সেটা স্ট্রাকচার হচ্ছে প্রথমে কি করবে, যেটা দেওয়া থাকবে এখানে ধরো ওয়্যার দেওয়া আছে, ওয়্যারটা ওয়্যার, তারপর হচ্ছে কি বাকি যে সেকেন্ড যে সাবজেক্ট আছে ওয়্যার আই, তারপরে এবার ওয়্যার আই বার। আমি এইভাবে করতে পারি, আই উইশ আই ওয়্যার বার, সেটাকে আমি করতে পারি ওয়্যার আই বার। ঠিক আছে? এইভাবে আমার ধরো আমি আরেকটা एग्जांपल দিলাম, I wish I had the wings of a bird. I wish I had the wings of a bird. সেটাও আমরা করতে পারি। কিভাবে করতে পারি, যে would that I had the wings of a bird, ঠিক আছে, বা if I had the wings of a bird সেটাও করতে পারি। আবার যেহেতু had আছে, hadটাকে আমি আগে নিয়ে আসবো, had I the wings of a bird, had I the wings of a bird, তিনভাবে করতে পারি। আচ্ছা, আমি আরেকটা एग्जांपल দিই, দুইটা एग्जांपल দিয়েছি, আরেকটা एग्जांपल দিয়েছি। ধরো আমি খুব দিয়ে একটা एग्जांपल দিলাম, I wish I could do the work. I wish I could do the work. এটা আমি যেমন বললাম। এখন এই বাক্যটা আমরা কি দেখতে পাচ্ছি, আমরা বলেছিলাম তিন ভাবে করব। এখন নাম্বার 1 আমি কি করলাম, I wish এর মধ্যে if ব্যবহার করলাম। তো if I could do the work, if I could do the work, অথবা would that I could do the work। আগে বলেছি I wish এর মধ্যে কি বসাবো, if অথবা would that I could do the work। আমি যদি সেটা না ব্যবহার করি, আমি যদি could ব্যবহার করি, তাহলে could I do the work, could-টাকে আমি সামনে নিয়ে আসতে পারি, could I do the work। তাহলে আমরা কি শিখলাম, আমরা দুই নম্বর স্ট্রাকচার থেকে আমরা কতভাবে করা যেতে পারে একটা অ্যাসার্টিভ বাক্যকে এক্সটেন্ডেড করতে হলে কতটা তিনটা স্ট্রাকচার ইউজ করতে পারি, তাহলে আমরা সেটাকে আমরা অনেকগুলো एग्जांपल দিয়ে আমরা বুঝিয়ে দিলাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা যদি স্ট্রাকচার নাম্বার 3 বা 3 তে আমরা যাই, তাহলে সেটা কিভাবে করব। দেখো এখানে কি লেখা আছে, সাবজেক্ট প্লাস উইশ অফ দ্য ডিজায়ার প্লাস 2 প্লাস V1। এখানে কিন্তু আগেরটার মতো না, এখানে কিন্তু উইশ আছে, ডিজায়ারও আছে, এবং এরপরে কিন্তু কি বসবে, কোনো ফাইন ভার্ব বসবে না। I wish বা ডিজায়ার বলছে সেকেন্ড ক্লজ, এখানে একটাই মাত্র ক্লজ, কারণ আমি আগেই বলেছি হোয়াট ইজ ক্লজ, ক্লজ ইজ গ্রুপ অফ ওয়ার্ডস ওয়্যার देयर মাস্ট বি আ সাবজেক্ট এন্ড আ ফাইনাইট ভার্ব, দুইটা ক্লজ থাকবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি I wish একটা ক্লজ, কিন্তু এরপর কিন্তু ক্লজ নাই, কারণ কি এখানে সাবজেক্ট আছে ঠিকই, 3 নম্বরটা এখানে সাবজেক্ট আছে ঠিকই, I wish দেওয়ার পর এখানে বা ডিজায়ার দেওয়ার পর এখানে কিন্তু কোনো কি নাই, আরেকটা দ্বিতীয় সাবজেক্ট বা কোনো ফাইনাইট ভার্ব নেই, 2 প্লাস ভার্ব আছে। তো 2 প্লাস ভার্ব মানে হচ্ছে ইনফিনিটিভ, যেটাকে আমরা বলবো যে নন ফাইনাইট ভার্ব। আর ইফ ইউ গেট নন ফাইনাইট ভার্ব and if you don't get a subject and then it will not be a clause, then এটা কোনো ক্লজ না। এখানে স্ট্রাকচার সরাসরি কি একটা মাত্র ক্লজ, সাবজেক্ট প্লাস উইশ প্লাস 2 উইশ প্লাস অলরেডি ডিজায়ার।
সাবজেক্ট প্লাস উইশ হবে ডিজায়ার প্লাস টু প্লাস V1 যদি এরকম থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে করব সেটা ইনস্ট্রাকশন দেখে নাও সেখানে লেখা আছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস V1 প্লাস এক্সটেনশন সহজ হিসাব যেমন একটু উদাহরণ দিচ্ছি I wish to go there. But I wish to join the party. I wish to go to school. I wish to go out. Okay, I wish to go to airport. I wish to go airport. আমরা বিভিন্নভাবে এটা দেখতে পারি তো এই ধরনের ক্ষেত্রে যদি এই উইশের পর যদি এরকম ইনফিনিটিভ থাকে হ্যাঁ বাট ডিজায়ার পর যদি ইনফিনিটিভ থাকে তাহলে নিয়মটা কি আমি কি লিখেছি ইফ প্লাস সাবজেক্ট প্লাস কুড বসবে এখানে তাহলে আমি কি বসাবো ইফ বসাবো ঠিক আছে এবং এরপরে সাবজেক্ট সাবজেক্ট আছে আই ইফ আই আর এখানে টু উঠে যাবে কি বলবে মোডাল অক্সিলারি কুড ইফ আই কুড গো দেয়ার এবং at the end of the sentence we must put sign of exclamation তাহলে কি দাঁড়াচ্ছে if I could go there I wish to go there তাহলে কি হবে if I could go there বা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি I desire to be a doctor I desire to be a doctor আমি ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করছি I desire to be an engineer আমি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা পোষণ করছি I desire to be a teacher আমি টিচার হওয়ার ইচ্ছা পোষণ করছি তাহলে সেই অ্যান্সারটা একই স্ট্রাকচার হবে if I could be a doctor if I could be a doctor বুঝে গেল এখানে কোনো পার্থক্য নেই তো আমরা দুইটা এক্সাম্পল দিয়েছি আমি যদিও অনেকগুলো এক্সাম্পল তোমাদের বলেছি কিন্তু আমি লিখেছি দুইটা বোঝার জন্য দুইটাই যথেষ্ট আশা করি বুঝতে পেরেছ না বোঝার কোনো সুযোগ নেই আমরা যদি এবার 4 নম্বরের স্ট্রাকচার দেখে নাও তাহলে লিখে দিতে পারো আচ্ছা আমরা এরপরে 4 নম্বর স্ট্রাকচার যাব Number 4. What is it? In assertive sentence, if you see, it's a matter of joy, sorrow, delight, surprise, rejoice, content, grief, regret. Plus that plus subject plus verb plus extension. Here we see also two clauses. Here we see what? Two clauses. And the sentence is in complex form. The sentence is in complex form. So if you go to if you get two clauses and the sentence starts with it's a matter of joy. You know what is joy? Ananda. Sorrow, dukho. Delight, ananda. Surprise, kono bishwa prakash korle. Obak hoye gelam, surprise history. Rejoice, ananda. Contempt শব্দটা ইউজ হয় সাধারণত কোনো ঘৃণা প্রকাশের ক্ষেত্রে তুমি কোনো কিছুকে ঘৃণা প্রকাশ করার জন্য কনটেম্প্ট ইউজ করতে পারো গ্রিফ এটা কিন্তু দুঃখ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় রিগ্রেট এটাও দুঃখ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় তাহলে এইগুলো থাকবে এগুলো যে কোনো একটা থাকবে এগুলো আমি অবলিক দিয়ে দিচ্ছি জয় হবে সর হবে রিগ্রেট হবে ডিলাইট হবে সারপ্রাইজ রিজয়েস কনটেম্প্ট হ্যাঁ গ্রিফ প্রত্যেকটা হচ্ছে কি আমি অবলিক দিয়ে দিয়েছি মানে যে কোনো একটা অথবা দিয়ে হ্যাঁ ইটস এ ম্যাটার অফ জয় থাকতে পারে ইটস এ ম্যাটার অফ রিজয়েস থাকতে পারে ইটস এ ম্যাটার অফ সরো থাকতে পারে ইটস এ ম্যাটার অফ কনটেম্প্ট থাকতে পারে হ্যাঁ রিগ্রেট থাকতে পারে গ্রিফ থাকতে পারে যে কোনো প্লাস কি থাকবে দ্যাট প্লাস কনজাংশন দ্যাট থাকবে এবং প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সন মানে আরেকটা ক্লজ থাকবে you see here subject plus verb and if you get subject plus verb it's a clause so another clause yes এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব when we want to change it into exclamatory তখন আমরা কি করব পুরা ব্রাভো ফাই লাস আমরা এগুলো যে কোনো একটা ব্যবহার করব and that must be used how according to the meaning sense বাক্যের
সেন্স বা মিনিং বুঝে আমরা এগুলো চেঞ্জ করব, এগুলো বসাবো। আমরা চাইলেই হুডরা ব্যবহার করতে পারি। অবলিক দিয়েছি ঠিকই, কিন্তু এই অবলিক মানে এটা একটা বিকল্প নয়, এটা হচ্ছে বাক্য অর্থ বুঝে আমরা এটা ব্যবহার করব। হুডরা কখন ব্যবহার করব? যখন আমরা আনন্দ প্রকাশ করব তখন আমরা হুডরা ব্যবহার করব। ব্রাভো এটা এক ধরনের আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার হয় বা সাহসিকতার ক্ষেত্রে ব্যবহার হয়। ফাইট যখন লজ্জা বা ঘৃণা এই দুটোর ক্ষেত্রে ফাইট। আর কোনো ধরনের দুঃখ প্রকাশ করলে আমরা কী ব্যবহার করবো? এলাস। কী ব্যবহার করবো? এলাস। আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি। সে আমি জয় আনন্দ দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, এবং যে ইটস এ ম্যাটার অফ অনেকে এখানে গ্রেট ইউজ করে, কোনো সমস্যা নেই। ইটস এ ম্যাটার অফ গ্রেট সরো, গ্রেট জয় ইউজ করতে পারে, সমস্যা নেই। ইটস এ ম্যাটার অফ জয় that we have সহজ বাক্য দিচ্ছি যাতে তোমরা ভালো বুঝতে পারো। won the match, তুমি চাইলে অন্য কিছু দিতে পারো। তো আমি কি দিয়েছি? ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ won the match। এটা আনন্দের বিষয়, এটা অনেক আনন্দের বিষয় যে আমরা ম্যাচটি জিততে পেরেছি। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কি জয় আনন্দ প্রকাশ করছে। তাহলে আমরা কি করেছি? যেটা আনন্দ প্রকাশ করে আমরা হুডরা ব্যবহার করব, এবং হুডরার পর কি দিব? লুক এট দিস, হুডরা, ব্রাভো বা ফাইট, এলাস, এটা করে আমরা অবশ্যই কি সাইন আপ এক্সক্লেমেশন ইউজ করব। প্রথমে সাইন আপ এক্সক্লেমেশন ইউজ করব। তাহলে আমরা এখানে কি করব? এই দুটোর পরিবর্তে আমরা হুডরা ব্যবহার করব এবং সাইন আপ এক্সক্লেমেশন আমরা ব্যবহার করব। হুডরা তারপরে ইউজ করলাম, এবং এরপরে বাক্যটা হুডরা won the match। দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট কি আছে? উই। ভার্ব কি আছে? হ্যাভ ওয়ান, মানে জিতেছি। হুডরা we have won the match। So as already we have used sign of exclamation after the interjection হুডরা, we must use full stop at the end of the sentence। So হুডরা we have won the match। তাহলে এটা কি আনন্দ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়েছে। আবার আমরা যদি দুঃখ প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি, ধর আমি একটা উদাহরণ দিলাম। It's a matter of sorrow that কি কি দুঃখ থাকতে পারে? যে we lost the game, we have lost the game, his mother is no more, his father has died। এগুলোকে দুঃখ প্রকাশ করার জন্য না, এগুলো ব্যবহার করতে পারে। তাহলে আমি দিলাম যে ধরো his mother is no more। It's a matter of sorrow that his mother is no more। তাহলে আমরা এটা অ্যানসার যদি আমরা দিই, আমরা কি ব্যবহার করব? আমরা দুঃখটা কি করব? এটা এখানে কি প্রকাশ করেছে? দুঃখ প্রকাশ করেছে। তাহলে আমরা কোনটা ব্যবহার করব? এলাস। কি ব্যবহার করব? এলাস। এলাস his mother is no more। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যখন দুঃখ প্রকাশ করতে ব্যবহার করলাম, আমরা এলাস ব্যবহার করলাম, এবং পরবর্তী সাবজেক্ট তাহলে কি হচ্ছে? his mother, verb and extension, his mother is no more। সো আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমরা কখন কোনটা ব্যবহার করবো, এলাস ব্যবহার করবো, হ্যাঁ, কখন ব্যবহার করবো, ফাইভ ব্যবহার করবো, তখন আমরা ওই অনুসারে বাক্য অর্থ বোঝাতে ব্যবহার করতে পারবো। সো এই হচ্ছে আজকে আমাদের অ্যাসাইনমেন্ট থেকে এক্সপ্লেনেশন সেন্টেন্স এর যে স্ট্রাকচারগুলো আমরা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা এই
ভিডিওটি হয়তো একাডেমিক দিক দিয়ে আরও ক্লিয়ার হয়ে যাবে, এটা পড়ার প্রয়োজন নেই। তো এবং এটার সাথে তোমরা তোমাদের যে বই দেওয়া আছে, তোমরা দেখবে যে তোমাদের ইন্টারনেট যে বইটি পাঠ্য করা হয়েছে সেই বইতে দেখবে যে অ্যাসার্টিভ এক্সপেরিমেন্টাল সেন্টেন্সের যে চ্যাপ্টারটা আছে সেখানে গেলে অনেকগুলো নিয়মগুলো শেষে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে। তোমরা এক্সারসাইজগুলো করবে, করে প্রয়োজনে তোমরা সেগুলো সলভ করবে। হ্যাঁ, এবং নিয়ম যে স্ট্রাকচার দেওয়া আছে সেই নিয়ম প্রত্যেকটা সলভ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। সো আজকে আর নয়, থ্যাংক ইউ ভেরি মাচ।